দুর্জয় সবে তখন এক এক করে সবগুলো রুম চেক করছিল, কিন্তু জুলফিকারের চিন্তিত স্বরের বিপরীতে সে 105 নম্বর রুমের দরজা খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস স্যার। একজন আতঙ্কবাদের ফেস রিভিল করে ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে এইমাত্র ছবিটা। জুলফিকারের আর কোনো কথা পৌঁছায় না দুর্জয়ের কানে। খোলা দরজার ভেতর নির্মচিত রুমের আধারে উপস্থিত ছেলেটাকে দেখে তার নিঃশ্বাস রুদ্ধ হয়। সে আর এক পাও আগানোর সাহস পায় না, অস্ফুট উচ্চারণ করে, দীপ্ত। টর্চের আলোয় স্পষ্ট সে মুখশ্রীর ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। সে মিলান হেসে বলে, ভাইয়া। বাখারা দুর্জয় জুলফিকারের ডাকে সম্বিত ফিরে পায়। কানের ব্লুটুথ ডিভাইসটা হতে ভেসে আসছে জুলফিকারের অস্থির স্বর, দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি? দুর্জয়। দুর্জয় অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে রেখে ক্ষীণস্বরে জবাব দেয়, ইয়েস স্যার। দুর্জয়, একটা আননোন ওয়েবসাইট থেকে একজন টেররিস্টের ফেস রিভিল করা হয়েছে, অ্যান্ড ছবিতে থাকা মানুষটা দীপ্ত। দুর্জয় জুলফিকারকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে, দীপ্ত আমার সামনে আছে এই মুহূর্তে। জুলফিকার মুস্তাফার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। সে আর কিছু বলবে তার পূর্বে কলটা ডিসকানেক্টেড হয়ে যায়। জুলফিকার চিন্তিত ভঙ্গিতে পায়চারি শুরু করে। এটা কিভাবে সম্ভব? দীপ্ত তো মৃত। 17 দিন ধরে নিখোঁজ থাকার পরে 18 দিনের মাথায় তারা খবর পায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে। দুর্জয় নিজে সেই ডেড বডি শনাক্ত করে নিশ্চিত করেছিল যে লাশটা দীপ্তরই। এতদিন মৃত হিসেবে জেনে এসেছে যে এই মানুষটাকে সে কিভাবে টেররিস্টদের সঙ্গে যুক্ত হতে পারে। জুলফিকার কিছুতেই মেলাতে পারছে না কিভাবে দীপ্তর মতো একজন ব্রাইট স্টুডেন্ট এসবে জড়িয়ে পড়ল। খুব বড় কোনো রহস্য আছে এই ঘটনার পেছনে। জুলফিকার আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তার এই মুহূর্তে কলেজ লোকেশনে পৌঁছাতে হবে। যার পূর্বে সে মিটিং রুমের কম্পিউটারের সামনে বসে থাকা সৈন্যকে আদেশ দিয়ে বলে, আননোন ওয়েবসাইট, সব ডিটেলস চাই আমি। সবার আগে ওই ওয়েবসাইটের এক্স-রের লোকেশন ট্র্যাক করো। কিছু জানলে সবার আগেই আমাকে কল করে জানাবে। দুর্জয় এক কদম সামনে এগুতে নিলেই তার সামনে দাঁড়িয়ে থাকা যুবক পিস্তল তাক করে বলে ওঠে, এক পাও সামনে এগোবে না। আমি তোমাদের দীপ্ত না, আমি আব্রাহাম। দুর্জয় বিস্ময় নিয়ে দেখছে নিজের ভাইকে। চোখে বিস্ময় থাকলেও সে বেশ শান্ত গলায় জবাব দেয়, নাম বদলালে কি পরিচয়ও বদলে যায়? দীপ্ত কটূক্তি করে বলে, হ্যাঁ যায়। আমি কোনো মেজরের ছেলে কিংবা ভাই নই, আমি আতঙ্কবাদীদের একজন। দুর্জয় আবার পা বাড়িয়ে সামনে এগোতে নিলেই দীপ্ত শক্ত করে পিস্তল তাক করে চেঁচিয়ে ওঠে, ভাইয়া সামনে এগোবে না। দুর্জয় দুহাত অচল হয়ে আসছে মনে হচ্ছে। কার দিকে বন্দুক তাক করবে সে? নিজের ভাইয়ের দিকে? আপন ভাইয়ের দিকে? দুর্জয় নরম গলায় বলে, তুই নিখোঁজ হওয়ার পর থেকে 17টা দিন আমরা কোন জাহান্নামের মধ্য দিয়ে পার করেছি তোর ধারণা আছে? বাবা চলে যাওয়ার পরও মামুনি শক্ত ছিল, কিন্তু তুই নিখোঁজ হওয়ার পর মামুনি সম্পূর্ণ ভেঙে পড়ে, হসপিটালাইজ করতে হয়েছিল। একদিকে মামুনির এই অবস্থা, অন্যদিকে তুই নিখোঁজ। আমি পাগল প্রায় হয়ে তোকে খুঁজেছি দিন রাত। পুলিশ, সামরিক বাহিনী কিচ্ছু বাদ ছিল না, কিন্তু তোর কোনো হদিস পাওয়া যায়নি। এসব ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে তোর বয়সী আরও কয়েকজন ভার্সিটি স্টুডেন্ট নিখোঁজের রিপোর্ট আসছে থানায়। তখনই আমি সম্পূর্ণ ছক কষে আন্দাজ করেছিলাম তুই কোথায় ফেসেছিস, কিন্তু এই কথা কাউকে বলতে পারিনি আমি। মামুনি এরকম কিছু শুনলে সহ্য করতে পারতো না। আর যারা তোর নিখোঁজ হওয়ার পেছনে দায়ী তাদের চক্রকে ধরার জন্য আমি অন্যের লাশকে তোর নামে নিশ্চিত করে সকলকে বলে দিই যে তুই মৃত। সবার আড়ালে তোকে খোঁজার জন্য লোক লাগিয়ে রাখি আমি, কিন্তু বিশ্বাস কর ভাই, একটা কোনো ক্লু পাইনি আমি। একটা বছর ধরে আমি মামুনির সামনে দাঁড়াতে পারছি না, মামুনির সাথে কথা বলতে পারছি না। মিথ্যা বলার অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি। দীপ্ত নীরবে দুর্জয়ের সমস্ত কথা শুনে। তার স্বল্পবাসী ভাই আজ কত কথা একসঙ্গে বলে ফেলল। 1 বছরের জমানো কথা কি এত দ্রুত ফুরে? হয়তো না। তবে দুর্জয়ের কথাগুলো দীপ্তর মন নরম করতে পারে না। সে রাইফেল তাক করে রেখেই জবাব দেয়, ভালো করেছ, দীপ্ত মৃতই। সবাই ওকে মৃত জানাতেই তোমাদের মঙ্গল। দুর্জয় শুধায়, এরকম করিস না ভাই, ভাইকে বল তোর সাথে কি কি হয়েছিল, এসব কিছুর পেছনে কাদের হাত আছে, ভাইকে বল একবার। দীপ্ত দুর্জয়ের উৎকণ্ঠা দেখে হেসে বলে, আমি এখন ওদের একজন ভাইয়া। তোমার নীতি আর আমার নীতি ভিন্ন, তোমার বিশ্বাস আর আমার বিশ্বাসও ভিন্ন। কিছুই বলতে পারবো না আমি। দুর্জয় এবার রেগে ধমকে ওঠে, একটা চর মেরে তোর নাটক ছুটাবো। নিজেকে কাদের একজন বলে দাবি করছিস তুই? তুই কার ছেলে ভুলে গেছিস? নিজেকে ওদের একজন দাবি করে বাবার হাত থেকে কষ্ট দিচ্ছিস তুই। দুর্জয়ের কোনো কথাই দীপ্তকে নরম করতে পারে না। সে নিজের জায়গায় অনড় রয়। দুর্জয় ফের নরম স্বরে বলে, ভাই, ওরা কি বলে তোর ব্রেন ওয়াশ করেছে?
কিভাবে এত বদলে দিল তোকে? দরজার ছলছল দৃষ্টি দেখে এবার কিছুটা মায়া হয় দীপ্তর। নিজের এত বছরের জীবনে ভাইয়াকে কখনো কাঁদতে দেখেনি সে, বাবার জানাজার সময়ও না। আজও সে নিজের ভাইয়ের চোখে পানি দেখতে চায় না। দীপ্ত ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে পড়ে, উদাস গলায় বলে, একটা জিনিস চাইবো ভাইয়া, দিবে? বলে দেখ। এই দরজার উপরে একটা মেয়ের কান্নার ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছ? মেয়েটা এই কলেজের স্টুডেন্ট, রুহি মেহরোজ। ওর সাথে আমি প্রতারণা করেছি, কিন্তু ওই মেয়েটা বোকা আর দুর্বল। আমি আতঙ্কবাদী জেনে ওর মধ্যে ঘৃণার কোনো প্রাদুর্ভাব দেখিনি। নিজের প্রতারকের পরিণতি জানতে চেয়ে চিৎকার করে কাঁদছিল। আমার বিশ্বাস ও নিজের গায়ে আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক মাখবে। ওকে সেই কলঙ্ক থেকে বাঁচিও, ভালোবাসা থেকে না। ওর প্রতি ঋণী হিসেবেই আবদার করছি। শেষের কথাটুকু দীপ্ত মৃদু হেসে বলল। দুর্জয় দুর্বল গলায় প্রশ্ন করে, এই জীবনে কেন জড়িয়ে পড়লি? নিজের পরিণতির কথা ভেবেছিস একবারও? দীপ্ত একইভাবে হেসে বলে, আই হ্যাড নো আদার অপশন। কিন্তু চিন্তা করো না, আমার পরিণতি তোমার হাতে হবে না। তোমার রাইফেলের বুলেট শত্রু মারার জন্য, ভাই মারার জন্য নয়। কথাটুকু শেষ করে চোখের পলকেই দীপ্ত নিজের হাতের বন্দুকটা নিজের মাথার একপাশে তাক করে ট্রিগার পুল করে। ফায়ারের তীক্ষ্ণ শব্দের সঙ্গে দুর্জয়ের নিঃশ্বাসটা গলার কাছে আটকে গেল, যেন কেউ দানবীয় হাতে তার গলা চেপে ধরেছে। মুহূর্তে দরজার ওপাশ হতে জোরে জোরে কেউ দরজায় আঘাত করে চিৎকার করতে শুরু করে। পাগলের মতো কান্না মিশ্রিত স্বরে আওড়াচ্ছে একটা নাম, আব্রাহাম, দরজা খুলো। কি করছো তুমি? এই দরজা খুলো। দুর্জয়ের সেদিকে হুঁশ নেই। সে দ্রুত হাতের বন্দুক ফেলে মাটিতে পড়ে থাকা লাশটাকে গিয়ে ঝাপটে ধরল। দুর্দম্য ব্যক্তিত্বের খোলস ছিঁড়ে চোখ দিয়ে অশ্রু না বেরোলেও তার ভেতরটা সম্পূর্ণ ভেঙে চড়ে আসে অস্ফুটটাকে। দীপ্ত ভাই, টাকা ভাইয়া ডাকছি। দোতলায় হোস্টেসদের উদ্ধার অভিযানে দুজন আতঙ্কবাদী নিহত হয়েছে এবং একজনকে জীবিত আটক করতে সক্ষম হয়েছে সৈন্যরা। ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে জিম্মি মেয়েগুলো সেই সুযোগ পায় পালানোর চেষ্টা করতে এবং আব্রাহামের একটাও যেন না বাঁচে বাক্যটা শুনতেই আতঙ্কবাদীরা এলোমেলো গুলি ছোড়া শুরু করে। সেই গুলিবর্ষণে অন স্পট নিহত হয় ৩৩ জন শিক্ষার্থী, আহত হয় ১৫ জন। সব মিলিয়ে কেবল ৫০ জনকে সম্পূর্ণ সহি সালামতে উদ্ধার করতে সক্ষম হয় সৈন্যরা। এছাড়াও ব্যাকআপ টিম ফোর্সের সদস্যরা অন্য ফ্লোর হতে আরও ৩ জন আতঙ্কবাদীকে জীবিত অবস্থায় আটক করে। সকল সৈন্যরা যখন আটককৃত আতঙ্কবাদী এবং হোস্টেসদের নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় কলেজ ভবনে প্রবেশ করে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা। উদ্ধার অভিযান সহজ করতেই বোধহয় ইলেকট্রিসিটি ফেরত এসে পড়েছে এখন। কৃত্রিমালয় আলোকিত ভবনের ভেতরে ধ্বংসযজ্ঞ দেখতে দেখতে ভেতরের দিকে এগিয়ে যায় জুলফিকার। তখনই সে মুখোমুখি হয় সাদাতের। একটা আহত মেয়েকে কোলে তুলে ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে। আহত মেয়েটাকে দেখতে জুলফিকার নিশার কথা মনে পড়ে যায়। সাদাত প্রশ্ন করে, স্যার আপনি? মেজর দুর্জয় কোথায়? সাদাত দ্রুত গলায় জবাব দেয়, স্যার গ্রাউন্ড ফ্লোরে ছিল। এইটুকু বলতেই জুলফিকার সাদাতকে ইশারা করে যেতে সাদাতও আর অপেক্ষা না করে মেয়েটাকে নিয়ে বাহিরে চলে যায়। জুলফিকার দ্রুত করিডোরের দুপাশে প্রত্যেকটা রুম চেক করতে করতে অ্যাকাউন্টসের রুমের সামনে এসেই তার পা জোড়া থেমে যায়। রক্তাক্ত মেঝের উপরে একটা লাশ বুকে টেনে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে নীরব ভঙ্গিতে বসে আছে দুর্জয়। দরজার ওপাশ হতে এখন কোনো নারীর স্বরও ভেসে আসছে না। হয়তো সৈন্যরা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। জুলফিকারের উপস্থিতিতেও দুর্জয়ের মধ্যে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না, যেমন ছিল তেমনই আছে, নির্লিপ্ত। জুলফিকার এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে দুর্জয়ের পাশে স্থির দৃষ্টি নিক্ষেপ করে নিথর দেহের মুখপানে। মুহূর্তেই তার বুকও কামড়ে ওঠে। ছেলেটাকে অত্যাধিক স্নেহ করতেন জুলফিকার। ছেলেটার জন্মের ২ দিনের মাথায় বন্ধুর সঙ্গে হসপিটাল পৌঁছে কোলেও তুলেছিলেন সে। অথচ সেই ২ দিনের ছেলেটাই আজ জীবনের ২২ বছর বয়সে এসে তার জীবনগতি থেমে গেল। দীপ্তর থেকে দৃষ্টি ফিরিয়ে জুলফিকার দুর্জয়ের কাঁধে হাত রাখতে নিলেই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত হতে বলে ওঠে, স্যার ওয়েবসাইটে লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে। কোন জায়গা হতে পারে এই ওয়েবসাইট অ্যাক্সেস করা হচ্ছে? অপর প্রান্তের মানুষটা এবার বেশ জড়তা মিশ্রিত সুরে বলল, স্যার এখানে কান্ট্রি নেম ফিলিস্তিন শো করছে। ছোট্ট বাক্যটুকু শুনতেই জুলফিকারের ভুরু কুচকে কুচকে আসে, তার মুখ চিড়ে বেরিয়ে আসে। হোয়াট? অপর প্রান্তের মানুষটা এবার বেশ ভীত গলায় বলে, স্যার আমি এক্ষুনি রিচেক করছি। আই এম শিওর কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো এমনটা শো করছে। আই এম সরি স্যার, আমি আবার নিশ্চিত হয়ে আপনাকে অ্যাকুরেট তথ্য জানাবো। কলটা কেটে জুলফিকারও এবার স্থির ভঙ্গিতে বসে রয়। তার মাথা ঝিম ধরে আসছে। প্রফেশনাল লাইফের বিভিন্ন ঝড়ঝাপটা সামলে এতগুলো বছর পার করার পর এখন এই কেসটা তাকে খুব পীড়া দিচ্ছে। একের পর এক প্রশ্নের জ্বালায় কেসটা আরও ঘোলা হচ্ছে। ফিলিস্তিন
কিভাবে সম্ভব? ওই রকম ইহুদিদের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত একটা দেশের পক্ষে কিভাবে সম্ভব এত বড় একটা মিশন পরিচালনা করা? কখনোই না। অন্তত জুলফিকার মুস্তাফার কাছে এই তথ্যটা বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জুলফিকার বলে ওঠে, এখান থেকে চলা দুর্জয়, নিজের আবেগ সামলাও। অন্তত এইখানে আবেগটা দেখিও না। খুব বড় একটা ঝামেলায় ফাঁসবে তুমি। আমি সবটা সামলানোর ব্যবস্থা করছি। জুলফিকারের বলা কথাগুলো দুর্জয়ের কানে পৌঁছায়। আবেগ? আসলেই তো দুর্জয়ের আবেগ দেখানোর অনুমতি নেই। পুরুষ মানুষ, দুফোঁটা অস্ত্র বিসর্জন দিলে লোকে দুর্বল ভাববে। শত্রুরা নিজের প্রতিপক্ষকে আঘাত করতে তেড়ে আসবে। এত বছর যে কাজটা করেনি দুর্জয়, আস্থা কিভাবে করবে সে? দুর্জয় আবেগ দেখায় না, তবে উঠেও যায় না। একই ভঙ্গিতে ভাইকে জড়িয়ে ধরে বসে রয়। জুলফিকার এবার ধমকে ওঠে,